দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। গতকাল বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। আমরা এরই মধ্যে জানি এবং আলোচনা হচ্ছে যে এর মাধ্যমে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার একটা সুযোগ তৈরি হয়েছে, গণভোটে যাবার একটা সুযোগ তৈরি হয়েছে। এই অবস্থা, সেই সঙ্গে আজকে সারাদিনের নানা ধরনের আপডেট আছে, না অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা বিষয় দিয়েছি সরকার, নির্বাচন ও আইনের শাসন। আমাদের সঙ্গে স্টুডিওতে একজন অতিথি আছেন এখন, সালেউদ্দিন। তিনি নির্বাহী সম্পাদক দৈনিক ইত্তেফাক ও আইন, সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আমাদের অনুষ্ঠানে। সালেউদ্দিন, আপনাকে শুরু করি। এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো জানুল আবেদিন আমাদের সঙ্গে যুক্ত হবেন। এই যে পঞ্চদশ সংসদের আংশিক বাতিল করে যে রায়টি এলো, এটি নিয়ে তারপরে আলোচনা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়তো ফিরে আসার একটা সুযোগ আবার তৈরি হলো। আমার প্রশ্নটা আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলে আসা মানে কি নির্বাচনে সুষ্ঠু ধারা ফিরে আসা? না, দেখেন, বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু ধারা কোনো ব্যবস্থার মধ্য দিয়ে ফিরে আসবে না। এটা ব্যবস্থার সংকট না, এটা রাজনৈতিক দলের রাজনৈতিক সংকট। আমাদের রাজনৈতিক দল, আমরা যারা এই স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দেখেছি, তাদের হলো ক্ষমতায় থাকার মোহ, লোভ। ফলে তারা যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে, যে কোনো ব্যবস্থায় থাকুক, তারা এটা ধ্বংস করে দিয়েও তারা তাদের ক্ষমতায় থাকার যে ইচ্ছা, সেই ইচ্ছার দিকে তারা ধাবিত হয়। তো আপনি যে কোনো ব্যবস্থাই করেন, রাজনৈতিক দল যদি সেই ব্যবস্থার প্রতি সম্মান না দেখায়, তাহলে এই ব্যবস্থা আপনার সঠিকভাবে কাজ করবে না। আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা আপিল বিভাগ বাতিল করে দিল, আপনি খেয়াল করেন, এই জনুল ভাই এখানে আছেন, বাংলাদেশের অত্যন্ত অল্প কয়েকজন সিনিয়র আইনজীবী এই মুহূর্তে বেঁচে আছেন। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। তাদের তিনি একজন। ওনার সামনে রেখেই বলছি, আমার কাছে যেটি কি অদ্ভুত লাগতেছে, অ্যাপিলেট ডিভিশন যেটি বাতিল করলো, সেটি হাইকোর্ট বিভাগ পুনর্বহাল করলো। অদ্ভুত না বিষয়টা? কিন্তু দেখেন, আমার কাছে তো মনে হয় খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, সেটা অবৈধ ছিল। আমি অবৈধ বললে তো অবৈধ হবে না, কিন্তু প্রকৃতপক্ষে অবৈধ ছিল। কিভাবে অবৈধ ছিল? অনেকভাবে। একটা হলো, প্রধান বিচারপতি এসকে সিনহা একটা জাজমেন্ট দিলেন যে, উনি জানেন যে 6 মাসের মধ্যে রায় দিতে হবে। 6 মাসের মধ্যে রায় না দিলে এই রায় গ্রহণযোগ্য হবে না, অবৈধ হবে। হাইকোর্ট একটা দীর্ঘকালের কথা ছিল উচ্চ আদালতের, যে তারা উন্মুক্ত আদালতে রায় প্রকাশ করেন ডিকটেশনের মাধ্যমে। হ্যাঁ, সমস্ত আইনজীবীরা থাকেন পক্ষ বিপক্ষ, সেই জায়গায় এই রায়টা বিচারপতিরা দিতে থাকেন, তারপরে এটা মুদ্রিত হয়, তারপরে তারা স্বাক্ষর করেন। তো আমাদের এখানে মামলার এত চাপ যে রায় আপনি উন্মুক্ত আদালতে দিলে একটা রায় দিতেই 1 দিন 2 দিন যায়। এই জন্য হয়তো এই প্রথাটা আস্তে আস্তে উঠে গেছে। আপনি খেয়াল করবেন, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট ডিস্ট্রিক্ট জাজদের একটা নির্দেশনা পাঠাইছে যে রায় আদালতে দিতে হবে। এটা দীর্ঘকালের কাস্টমস। এই যে কাস্টমসের বাইরে আমরা চলে গেলাম,
সংক্ষিপ্ত রায় জালিয়াতি হয়ে গেল। এবং আমরা 6 মাসের মধ্যে রায় দেওয়া, এটা অ্যাপিলেট ডিভিশনের জাজ চিফ জাস্টিস ছিলেন এস.কে. সিনহা, যে 6 মাসের মধ্যে রায় না দিলে সেটা অবৈধ হবে। উনি 1.5 বছর পরে দিল। তো তা আমার কথাই না, সুপ্রিম কোর্টের কথা, এটা অবৈধ রায়। আরও দেখেন অবৈধ এই জাজমেন্টের মধ্যে এই রায় যে সংক্ষিপ্ত আদেশ যে বদল করা হয়েছে, এটাকে জালিয়াতির অভিযোগ বলা হয়েছে, জালিয়াতি করা হয়েছে। কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রায় হয়, ফলে রায় হয়ে গেছে। এখন দেখেন কি রায় হইল, কেন হইল, এটা কিন্তু একটা রাজনৈতিক দিক আছে। তত্ত্বাবধায়ক সরকার আপনার, এটা কিন্তু একটা রাজনৈতিক সমঝোতা চুক্তি। তত্ত্বাবধায়ক সরকার যে আসছে, অনেক রক্তের উপর দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার আসছে। এবং তত্ত্বাবধায়ক সরকার যেটা জাস্টিস শাহাবুদ্দিনের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ইংরেজিতে বলা হতো, সেইটাও একটা 3 জোটের রূপরেখা, 3 জোটের চুক্তি অনুযায়ী সেটা আসছিল। তারপরে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো তৈদুর সংশোধনীর মাধ্যমে, সেটা ঐক্যমতের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল এই সংসদে এই সংবিধানের সংশোধনী গৃহীত করছে। তার আগে আপনার দীর্ঘ আন্দোলন হয়েছে বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য। ফলে এই তত্ত্বাবধায়ক সরকারটা আসছে রাজনৈতিক একটা চুক্তি অনুযায়ী, এইটাতে জাতীয় চুক্তি। সুপ্রিম কোর্ট একটা রাজনৈতিক বিষয়ের উপর হস্তক্ষেপ করলো। সুপ্রিম কোর্টের এখতিয়ার নাই রাজনৈতিক বিষয়ের উপর হস্তক্ষেপ করা, এটা রাজনৈতিক একটা সমঝোতা চুক্তি, সমাধান হয়ে গেছে। ফলে আমরা 3টা নির্বাচন আমাদের হাত থেকে ব্যাহত হয়ে গেল। বাংলাদেশের মানুষ 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার অনেক ত্রুটি বিচ্ছুতি ছিল। আমি একটু শেষ করব, কারণ এই কথাগুলো শেষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, ছিল হয়তো ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি ছিল। এটাকে আরো সুন্দর করা যেত, আরো সংশোধন করা যেত, আরো পরিমার্জন করা যেত। কিন্তু এটাকে বাতিল করে দিয়ে জনগণের ভোটের অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে। এটা শেষ করি, কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কয়েকটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনেও ত্রুটি বিচ্ছুতি থাকলো। ওই নির্বাচন, আপনি তো একজন সাংবাদিক, ওই নির্বাচনে জনগণের উপস্থিতি কেমন ছিল এবং সংবাদপত্র গণমাধ্যম দেশে বিদেশে ওই নির্বাচন সম্পর্কে কি মন্তব্য করেছে, আর আপনারা এই যে 3টা নির্বাচন হইল, গণমাধ্যম কি মন্তব্য করেছে। আসবো আপনার কাছে আবার। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই যে সালাউদ্দিন সাহেব যেটি বলছিলেন যে 3টা নির্বাচন দেখছেছি, যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে নির্বাচন হয়েছে, 3টে নির্বাচনে জালিয়াতি নির্বাচন হয়েছে এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন। শুধু এখনই না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এর আগে আমরা যতগুলো নির্বাচন নিয়েছি, কোনো না কোনোভাবেই সেই নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকার আসার পর যে নির্বাচনগুলো হয়েছে, একভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে। তাহলে কি তত্ত্বাবধায়ক সরকারই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় স্থায়ী সমাধান? আমি মনে করি সেটাই স্থায়ী সমাধান না। দেখুন, এই আমাদের সংবিধানটা 72 সনে যখন রচিত হয়, এটা হ্যান্ড রাইটিং সংবিধান ছিল। এই হ্যান্ড রাইটিং সংবিধানের মধ্যেও কিন্তু গণতন্ত্রের কথা ছিল, মানুষের ভোটের অধিকার কথা ছিল, সমাজতন্ত্রের কথা ছিল, সামাজিক ন্যায়ের নিরাপত্তার ব্যবস্থার কথা ছিল, সব কিছু লেখা ছিল। কিন্তু আপনি ওই সংবিধানটা, আমি এইবার যখন 15th অ্যামেন্ডমেন্টের হিয়ারিং হচ্ছিল, তখন আমি এই লিখিত হাতের লেখা সংবিধানটা আমি আদালতকে দেখিয়েছি। আপনার সংবিধান সংশোধন একটা প্রসেস। পৃথিবীতে 190টি কান্ট্রিতে লিখিত সংবিধান আছে এবং সেই 190টি কান্ট্রির মধ্যে প্রত্যেকটি সংবিধানই কিন্তু সংশোধন হয়েছে। তো সংবিধান সংশোধন হয় সাধারণত জনগণের ইচ্ছার প্রতিফলনের উপরে ভিত্তি করে, এবং সেটা সরকার কিভাবে চলবে সেটার উপরে ভিত্তি করে।
কিন্তু ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে সংবিধান সংশোধন করা হয়, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার শুরু করে দিয়ে গিয়েছেন। আপনাদের মনে আছে যে সালাউদ্দিন সাহেব তো বললেন যে এই তত্ত্বাবধায়ক বাতিল করেই ভোটের অধিকার হরণ করেছে, তা নয়। এই আওয়ামী লীগ সরকার যখন আপনার থার্ড অ্যামেন্ডমেন্ট করলেন, যেখানে বললেন যে একটি মাত্র দল থাকবে আর একজন রাষ্ট্রপ্রধান থাকবেন এবং তিনি আজীবনকাল রাষ্ট্রপ্রধান থাকবেন, 4টি মাত্র পত্রিকা থাকবেন, আর কোনো পত্রিকা থাকতে পারবে না, আর যখন একটি মাত্র দল থাকবে আর কোনো দল থাকবে না, সেইখানেই কিন্তু গণতন্ত্রের কবর রচনা করে দিয়ে আওয়ামী লীগ সরকার দেশ চালাতে চেয়েছিলেন। অর্থাৎ ব্যক্তি স্বার্থের কারণেই সেই দিন সংবিধান সংশোধন করেছিলেন। তো কাজেই এইটা আজকে নতুন কোনো বিষয় নয়। তো তারপরের ঘটনা তো আমরা সকলেই জানি কি হয়েছে। তারপরে পঞ্চম সংশোধনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন, আবার আপনার পত্রিকার স্বাধীনতা ফিরিয়ে আনলেন, তারপরে মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনলেন। এখন আপনি বলতে পারেন সেখানে একটা হা বা না ভোট দেওয়া হয়েছিল। কি কারণে দেওয়া হয়েছিল? সেটা হলো জনগণ কি চায়। কেন প্রত্যেকটা সংবিধানের সংশোধন হয় কিন্তু জনগণের ইচ্ছার উপরে ভিত্তি করে, যে জনগণ কি চায়। এবং প্রত্যেকটা সংবিধান সংশোধন পৃথিবীতে, আপনার ভারত তো একটা পার্শ্ববর্তী একটা বড় দেশ এবং সেখানেও 90 বার সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু তারা কিন্তু ব্যক্তি স্বার্থে কখনো সেই সংবিধান সংশোধন করেন নাই। যে কারণে আমরা এই উদাহরণগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন এআইআরের যে ডিসিশনগুলো এগুলো আমরা দেই। এই 15th অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্ট সেদিন হলো, সেখানেও আপনি দেখবেন যে আমরা এআইআরের এই ডিসিশনগুলো আমরা উপস্থাপন করেছি যে কীভাবে সংবিধান সংশোধন। আমার একটু জানার বিষয় আছে যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রায়টি হলো, আপিল বিভাগে যাওয়ার পরে হয়তো এটি একটা চূড়ান্ত রায় আসবে। রায় আসার সঙ্গে সঙ্গে কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে আসবে, নাকি এটি আবার কোনো আইনি কাঠামোতে যেতে হবে কিংবা সংসদে পাস? আমি একটু আলোচনাটা প্লিজ আসি। তারপরে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলটা, এটা কিন্তু প্রাথমিক অবস্থায় এইটা একটা মূল সিনেমা হলকে কেন্দ্র করে একটি মামলা হয়েছিল, তার উপরে ভিত্তি করে আপনার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়ে গেল আর কি। তো এখন এই যে আমরা এর পরবর্তীতে যে এই বদিউল হক মজুমদার, উনি একটি রিট পিটিশন, এই যে যেটা হ্যাঁ, তো তারপরে আমরা এই যে 15th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করে যে মামলাটি হলো, এটা কিন্তু বদিউল আলম মজুমদার সাহেব করেছিলেন। এই মামলাটি যখন 13 অ্যামেন্ডমেন্টের মামলাটা হলো, পঞ্চম সংশোধনী মামলা হলো, তারপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এর মধ্যে অনেকগুলো কিন্তু সংশোধনী হয়ে গিয়েছে। তখন কিন্তু আমাদের দিদেন আপনার মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব ইন্টারভেনার হিসেবে তিনি কিন্তু এই ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যাই হোক, তো বদিউল আলম মজুমদার সাহেব করার পরে আমরা কিন্তু এইবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সম্মানিত মহাসচিব যিনি, তিনি এইটার ইন্টারভেনার হিসাবে হলেন এবং আমরা সেখানে আমাদের আর্গুমেন্টগুলো তুলে ধরলাম। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে আলটিমেটলি আল্টা ভাইরাস টু দি কনস্টিটিউশন বলেছেন। এর অনেকগুলো দিক তিনি এই জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছেন, যে কিভাবে সংবিধান সংশোধন করতে হয় এবং কিভাবে সংশোধনের প্রিয়াম্বলটাকে আনতে হয়। এগুলোর উপরে আমাদের দেশের এই ডিসিশন আছে এবং আমাদের অষ্টম যে সংশোধনীর যে ডিসিশন, সেখানে আপনার বদরুল হায়দার চৌধুরী বলেছিলেন যে এই যে তখন ওই
বিভিন্ন আদালতগুলো বাইফার্কেট করে নিয়েছিলেন আপনার হুসাইন মোহাম্মদ এরশাদ। তো সেইটাকেও সেই জাজমেন্টটাকে উল্লেখ করে উনি বলেছেন যে ওই জাজমেন্টে যে সংশোধন করা মাধ্যমে যে সংশোধন করা হয়েছিল সেখানে বলেছিলেন যে প্রিয়াম্বল ছাড়া এবং জনগণের উইল ছাড়া কোনো সংবিধান সংশোধন করা যায় না, এবং সেই কারণে এই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে এই জাজমেন্টটা হয়েছে। এখন আসেন আপনি যেটা সালাউদ্দিন সাহেব বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, খায়রুল হকের বিষয়টি, এই যে খায়রুল হকের বিষয়টি, যে তত্ত্বাবধায়ক সরকারের যে বাতিলের বিষয়টি, এই বিষয়টি কিন্তু এইটাও ব্যক্তি স্বার্থে জনগণের ইচ্ছার প্রতিফলনে কিন্তু এটা হয় নাই। তার কারণ 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এসেছিল সেটা কিন্তু জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে দিদেন সরকার, বেগম খালেদা জিয়ার সরকার সেই দিন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, এবং প্রবর্তন করার ফলে বিএনপি একবার হারলেন, আবার আওয়ামী লীগ একবার হারলেন, আবার বিএনপি জিতলেন, আওয়ামী লীগও জিতলেন। তো সুতরাং এই অবস্থার মধ্যে আপনার 1-11 এসে গেল। 1-11 আসার পরে ক্ষমতায় এসে গেলেন আপনার আওয়ামী লীগ সরকার। তখন তারা চিন্তা করলেন যে কিভাবে জনগণের কাছে না গিয়ে ক্ষমতাকে আঁকড়ে থাকা যায়। একটি দেশের বিচার ব্যবস্থা হচ্ছে সেই দেশের কিন্তু মূল আপনার একটা স্তম্ভ, যেই স্তম্ভকে বলা হয় গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। তো এইটাকে কিভাবে আপনার সরকারের করায়ত্ত করা যায়, এই ব্যবস্থাটা ওনারা আরম্ভ করলেন, এবং আরম্ভ করে আপনি দেখবেন যে সরকার প্রতিটি জায়গায় হাত দিলেন, এবং সেখানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা থেকে আরম্ভ করে তারপরে কিভাবে তাকে মাইনাস করা যায়, রাজনীতির থেকে তাকে বিদায় করা যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কর্মকাণ্ড, তারপর গ্রেনেড যা ফুটাইয়া যা করার দরকার এগুলো ওনারা করে ওনাদের মতো করে এই বিচার ব্যবস্থাটাকে সাজালেন। বিচার ব্যবস্থায় সাজিয়ে এক পর্যায়ে দেখা গেল যে এই অ্যাপিল বিভাগে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিষয়টি আসলো। আসার পরে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের অ্যাপিলেট ডিভিশন রুলসে আছে, আমার মানে সালাউদ্দিন সাহেব একটু ভুল বলেছেন, সেটা আমি সংশোধন করে দিচ্ছি, হয়তো ভুল বলেছেন অথবা অন্যভাবে বলেছেন। ইনফ্যাক্ট এই যে আমাদের অ্যাপিল বিভাগের রুলসটাই হচ্ছে যে আপনি যে কোনো মামলা শুনে হয় সাথে সাথে জাজমেন্ট দেবেন, অথবা জাজমেন্টের অপারেটিং পার্টটা বলে দেবেন, পরবর্তীতে পূর্ণ জাজমেন্টটা আপনি দেবেন। এবং এটা কিন্তু নট ওই যে আপনি যে ওপেন কোর্টে যে জাজমেন্টটা ঘোষণা করলেন তার আর কোনো ব্যত্যয় ঘটাতে পারবেন না, ওই লাইনেই আপনাকে জাজমেন্টটা দিতে হবে। তো এইখানে প্রথমে যে জাজমেন্টটা দিয়েছিলেন, এখানে 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে 7 জন একদিকে মত দিলেন আর একজন একটু ভিন্ন মত পোষণ করলেন। তো সেই জাজমেন্টটার মধ্যে প্রথমে ছিল যে 2 বার অন্তত নির্বাচনের তত্ত্বাবধান, এটা আমরা সকলেই জানি, এইটা ওই জাজমেন্টের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে এর 1 সপ্তাহের মধ্যেই আপনার সংবিধান সংশোধন হয়ে গেল। সংবিধান সংশোধন হওয়া উচিত ছিল, যে জাজমেন্টটা প্রোনাউন্স করা হয়েছে ওপেন কোর্টে সেই মোতাবেক সংশোধন হওয়া উচিত ছিল, কেননা দ্বিতীয় কিছু আসে নাই। কিন্তু সংশোধন হয়ে গেল অন্যভাবে, অর্থাৎ যে জাজমেন্টটা সবাই মিলে দিয়েছিলেন সেই জাজমেন্টের মধ্যে আর থাকলেন না সরকার, অন্য তিনি সমস্ত তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকেই বাতিল করে দিলেন। এই যে বাতিল করে দিলেন, এই বাতিল করার পরে আপনার 16 মাস পরে এই আপনার পূর্ণ জাজমেন্টটা আসলেন। এখন প্রশ্ন
আসবে, আপনি এই 16 মাস পরে যে জাজমেন্টটা দিলেন এইটা আদৌ কি জাজমেন্ট কিনা সেটা হচ্ছে কথা। সেখানে আপনার উনি করলেন কি, ইন দি মিন টাইম সে রিটায়ার করে ফেললেন। রিটায়ার করার পরে তাকে কিন্তু আপনাদের এই মিডিয়ার থেকে জিজ্ঞাসা করেছিল যে আপনি তো এখন বিদায় হয়ে গেলেন, আপনি তো রিটায়ার করলেন, আপনার জাজমেন্টের অবস্থাটা কি? উনি কিন্তু বলেছিলেন যে এখনও জাজমেন্ট লেখা হয় নাই। তো যেখানে জাজমেন্ট যেহেতু লেখা হয় নাই, কাজেই পুরো জাজমেন্টটা তখন ঘোষণা হয় না, এর আগেই সংবিধান সংশোধন হয়ে গেল। কিন্তু পরবর্তীতে 16 মাস পরে ওনার যখন জাজমেন্ট বেরোলো, দেখা গেল যে প্রথম যে প্রোনাউন্স যেটা করলেন সেটার সাথে আর এটার সম্পৃক্ততা নাই। এই জন্য আমি তখন সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সভাপতি, আমি এক সংবাদ সম্মেলন করে তখন বলেছিলাম যে এই যে জাজমেন্টটা হলো এটাকে কোনো জাজমেন্ট বলা যাবে না। কেন বলা যাবে না? তার কারণ হলো আমাদের রিপোর্টের ডিএলআর এখানে আছে, যে 16 ডিএলআর পেজ 41-এ পরিষ্কার বলা আছে, এবং এই জাজমেন্টগুলো লর্ড কর্নেলিয়াস ওয়াজ দি চিফ জাস্টিস, তিনি বলেছিলেন আফটার রিটায়ারমেন্ট এ জাজ ক্যান নট রাইট অ্যান্ড সাইন দি জাজমেন্ট। যদি এইরকম কোনো হয় যে যদি আফটার রিটায়ারমেন্ট কোনো জাজমেন্ট লেখে এবং যদি সাইন করে, তাইলে পরে সেটাকে কোনো অবস্থাতেই জাজমেন্ট বলা যাবে না। কাজেই 13 অ্যামেন্ডমেন্ট জাজমেন্টটাকে আদৌ পরবর্তীতে যে ফাইনাল জাজমেন্টটা হয়েছে সেটাকে জাজমেন্ট বলা যায় না। এবং এই জন্যই আমরা এই যে এখন একটা রিভিউ আছে দেখবেন, আমরা এই জন্য এই জাজমেন্টটাকে রিভিউ করার জন্য আমরা ইন্ডিমেন্টে আমরাও ফাইল করেছি, বদিউল আলম মজুমদার সাহেবও রিভিউ পিটিশন ফাইল করেছি। আমরা একটা বিরতিতে যেতে হবে, তার আগে একজন দর্শক আছে, ফোনটা নিয়ে আমরা বিরতিতে যাব। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে যে তত্ত্বাবধায়ক পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে তত্ত্বাবধায়ক ফিরে আসায় আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে। কিন্তু আজকে একটু হতাশ হলাম যে সুজনের প্রধান এবং নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন যে আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। ঠিক আছে, তাই আগামী নির্বাচন যদি অন্তর্বর্তী সরকারের অধীনে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের গ্রহণযোগ্যতা কমবে কিনা এবং আবার বিতর্কে পড়বে কিনা। ধন্যবাদ, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তত্ত্বাবধায়ক সরকার, আদালত রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে পারে, কিন্তু নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয় তাহলে কি কোনো বিতর্ক তৈরি হতে পারে কিনা, ছোট করে যদি আপনি একটু উত্তর দেন। দেখুন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা এমন একটা ব্যবস্থা ছিল যেই ব্যবস্থাটা জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারতেন এবং সেখানে কারো কোনো আপত্তি ছিল না। এবং এই যে সরকারটা বাতিল করলেন সেটা কিন্তু বাতিল করেছেন আদালতের দোহাই দিয়ে, অর্থাৎ মাথায় এক্সিকিউটিভদের হাত দিয়ে চেপে ধরে তারপরে আপনার বিচার ব্যবস্থাকে মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা বাতিল করেছেন। এখন স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, তাহলে কি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসবে, না এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আসবে? প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে এবং এটা জাতির বোঝা উচিত, এবং আমার মনে হয় জাতির জন্য এইটা নিয়ে একটা অ্যাংজাইটি অবশ্যই আছে। আমি একজন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে আমি বলতে পারি যে এই সরকার এসছে জনগণের ইচ্ছার উপরে ভিত্তি করে। একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এই সরকারের জন্ম, এবং এই সরকার কিন্তু বলেছে যে আমরা কয়েকটি সংস্কার, অর্থাৎ রাষ্ট্র যে মেইন অর্গান, সেই অর্গানগুলো সংস্কার করে আমরা নির্বাচনের পথে হাঁটব। এখন নির্বাচনের পথে যখন হাঁটবেন, নির্বাচনের ট্রেন যখন ছাড়বে, তখন কি তারা সেই ট্রেনে উঠবে, না তারা উঠবে, না এটাকে
সংবিধানকে একটা সংশোধনের মধ্যে এনে, যেমন সংবিধান সংস্কার কমিটি কিন্তু একটা করা হয়েছে, তো সেখানে সেই ব্যবস্থাটা তারা সংস্কারটা কিভাবে করবেন সেইটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে তাদের এখন আর ওই বাধাটা নাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত দিয়েছে, কাজেই এইটা আমরা কোনো কিছুই করতে পারবো না। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হলে তারা এই সংবিধান সংস্কার করতে পারবেন, সংশোধন করতে পারবেন। অর্থাৎ জনগণ, আসল ঘটনাটাই হচ্ছে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দল যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের মূল স্পিরিটটাই ছিল যে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। সেই কারণেই এই সরকারকে বলা হচ্ছে, আমাদের আপনার অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব কিন্তু এই সরকার পতনের আগেই কিন্তু একটা 31 দফা দিয়েছিলেন এবং তিনি কিন্তু আজকেও অনেকগুলো কথা বলেছেন যে আমার মায়ের উপরে অত্যাচার হয়েছে, আমার ভাই মরেছে, আমার বাবা মরেছে, আমি সব কিছু হারিয়েছি, আমি আমার নিজেকে পঙ্গু করে দিতে চেয়েছিল, আমাকে হত্যা করতে চেয়েছিল, তারপরেও আমরা বেঁচে আছি। এর অর্থ এই নয় যে আমরা প্রতিশোধের মধ্যে যাব। উনি কিন্তু বলেছেন যে আমি যে 31 দফা দিয়েছি, এই 31 দফা যদি বাস্তবায়িত হয় তাইলে পরেই আমরা এই প্রকৃত বিচার আমরা পেয়েছি আবার আসবো বলে আমরা মনে করতে পারি। সালেউদ্দিন, আপনার কাছে আসবো, একটু জানতে চাইবো। আচ্ছা প্লিজ, এটা একটু জবাব দিয়ে দিই। এর আগে একটু ছোট্ট একটা কথা বলে নিই। ইয়ে জনুল ভাই বলছেন যে আমি ভুল বলেছি, আমি উনি যেটা বলেছেন আমি ওই কথাই বলেছি। না, ভুলের কথা বলি না। রায়দান পদ্ধতিটা সম্পর্কে উনি যা বলেছেন আমি তাই বলেছি। আমি অধিকন্তু একটা কথা বেশি বলেছি, সেটা হলো একটা জাজমেন্ট আছে। উনি বলছেন সুপ্রিম কোর্টের রুলস আছে, রুলস তো আছেই, একটা জাজমেন্টও আছে। উনি তো লর্ড কর্নওয়ালিসের কার্ডটা আপনি লর্ড কর্নেলিয়াস ওইটাই জাজমেন্ট উনি উল্লেখ করলেন বহু আগের, কিন্তু বর্তমান সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট আছে যেটা এসকে সিনহা দিয়েছেন যে 6 মাসের মধ্যে রায় দিতে হবে। তো আমি সেই কথাই বলেছি। আর প্রশ্নকর্তাটা চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমত হলো তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রকৃতি একরকম, এই সরকারের গঠন প্রকৃতি আরেক রকম। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, কার দ্বারা গঠিত হবে, এগুলো বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে রাষ্ট্রপতির রেফারেন্সে সুপ্রিম কোর্টের অনুমোদন ক্রমে 106-এর একটা অনুমোদন হয়েছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার চালানোর জন্য। কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, সমস্ত সংসদ সদস্যরা পালিয়ে গেছেন, হ্যাঁ, রাষ্ট্রপতির সংসদ বাতিল করা ছাড়া কোনো পথ ছিল না, প্রধানমন্ত্রী নাই, এখন একটা রাষ্ট্রের সরকারবিহীন হয়ে যাচ্ছিল। ফলে দ্রুত বাংলাদেশের রাষ্ট্রকে একটা সরকারের দিকে নিয়ে আসার জন্য এই সুপ্রিম কোর্টের এই যে গাইডলাইন অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার রেফারেন্স যাওয়ার পরেই গাইডলাইন অনুযায়ী এই সরকারটা গঠিত হয়েছে। এখন প্রশ্ন হলো এই তত্ত্বাবধায়ক সরকার রায় দেওয়ার পরে কি পরিস্থিতি দাঁড়াইল? যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা রিভিউ পিটিশন আছে, জনুল ভাই বলছেন বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছিল, আমিও বলি বিচার বিভাগ পথ হারাইয়া ফেলছিল। ওই যে আমি আগেই বলছিলাম রাজনৈতিক ইস্যুতে বিচার বিভাগ রাজনৈতিক রায় দিয়েছিল। এই বিচার বিভাগই একটা সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন বর্তমান প্রধান বিচারপতি। উনার আদালতে রিভিউ পিটিশন হবে। এই রিভিউ পিটিশনে এই যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং হাইকোর্টও নিজে যেসব প্রশ্ন উত্থাপিত করেছেন, যে সংক্ষিপ্ত আদেশ বদল করে দেওয়া দিয়ে আপনার দীর্ঘকাল পরে একটা রায় দেওয়ার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেছেন উনি। তো ফলে কিন্তু হাইকোর্ট তার অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট বাতিল করতে পারে না। উনি তারপরে পঞ্চদশ সংশোধনীর যে সংশোধনী সেটি বাতিল করছেন। খেয়াল করেন, টেকনিক্যাল বিষয়। ফলে সমস্ত বিষয়টি রিভিউ পিটিশন উত্থাপিত হবে। রিভিউ পিটিশনের নিষ্পত্তির পর নিশ্চয়ই
আদালত বলবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই মেয়াদ চালিয়ে যাবেন, আগামী মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার হবে, অথবা এই সুপ্রিম কোর্টে বলতে পারে যে না, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, এখন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে। এটা আমাদের কিছু করণীয় নাই। কোর্ট এটা বলটা এখন কোর্টের কাছে। কোর্ট এইখানে বিজ্ঞতার পরিচয় দিতে হবে, কারণ এটা একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। এখানে এটা একটা গণ অভ্যুত্থানের একটা সরকার এখানে আছে। মানে কোর্ট আদেশ দিলেই কি তাহলে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সঙ্গে এটি বাস্তবায়িত হয়ে যাবে নাকি আবার আমি তো বলতে সংসদে যেতে হবে? আমি তো বলতে হবে না কোর্ট এই যে বলেন নাই ঠিক, আমি এটা বলতে হবে না কোর্ট এই গ্যাপটা কিভাবে পূরণ করবেন এটা কোর্ট ডিসাইড করবেন। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বহাল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রকৃতি একরকম, অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রকৃতি কিন্তু আরেক রকম। কারণ তত্ত্বাবধায়ক সরকারে বলা আছে যেটা ফেরত আসছে সেটাতে বলা আছে প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত হবেন, না পাইলে কি হবে, না পাইলে কি হবে, এবং এটা কিভাবে রাষ্ট্রপতি গঠন করবে সেটা বলে দেওয়া, মানে অপেক্ষা করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্যরকম একটি সরকার, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার। ফলে এইখানে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে তার জবাব রিভিউ পিটিশনের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে আমি আশা করি। গণভোটের ব্যাপারটিতে ফেরত এসছে, এর মাধ্যমে সংবিধান সংশোধন নিয়ে যে এক ধরনের আমরা বিতর্ক শুনছি, এক ধরনের জটিলতার কথা শুনছি, সেটি কি সমাধানের একটা পথ তৈরি করে? দেখেন, সংবিধানের 54টা অনুচ্ছেদ সংশোধন করে ফেলল, মৌলিক সংবিধানের যে মৌলিক স্তম্ভ তাতেও সংশোধন করে ফেলেছে। এইখানে গণভোটের একটা বিধান ছিল যে আপনি সংবিধানের যদি ব্যাপক পরিবর্তন আনেন, মৌলিক কাঠামোতে পরিবর্তন আনেন, তাহলে জনগণের অভিমত নিতে হবে। কারণ এই সংবিধানে বলা আছে যে এই প্রজাতন্ত্রের এই জনগণের ইচ্ছাই হলো এই সংবিধান, তার অভিপ্রায়। তো জনগণের যে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সে জনগণ কিভাবে দেয়? সে ভোটের মাধ্যমে দেয়। গণভোট বলেন, জাতীয় নির্বাচন বলেন, যে কোনো একটা নির্বাচনের মাধ্যমে জনগণ তার মতামত দেয়। এইটা করা হয়েছিল ওই যে বললেন যে দলীয় স্বার্থে, যেটা জলিল ভাই বললেন, দলীয় স্বার্থে, রাজনৈতিক স্বার্থে সংবিধানকে ব্যবহার করে নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্যেই এই গণভোটের বিধানটা বাতিল করে দেওয়া হয়েছিল। আমি মনে করি অ্যাপিলেট হাইকোর্ট যথাযথ একটা কাজ করেছেন এবং জনগণের অধিকারকে ফেরত দিয়েছেন। হ্যাঁ, এবং এইবারেও যারা সংবিধান সংশোধনের যে কমিটিগুলো হয়েছে, কমিটিতে সমস্ত রাজনৈতিক দলই গণভোটের বিধান ফেরত আনার দাবি জানাইছে। ফলে এটা আমাদের জনগণের সেই ইচ্ছা শক্তির যে ক্ষমতা, হ্যাঁ, জনগণের যে পাওয়ার, জনগণের যে সুপ্রিমেসি, এটা ফেরত আসছে গণভোটের মধ্যে। জনগণ আপনার কাছে এই প্রশ্নই করবো যে এই যে গণভোটের ব্যাপারটি ফেরত এলো, এর মাধ্যমে কি যে সংবিধান সংস্কার একটা কমিটি হয়েছে, কমিশন হয়েছে, তারা যদি সংবিধান সংশোধন বা পুনর্লেখনের কোনো ব্যাপার নিয়ে আসে বা প্রস্তাবনা দেয়, তাহলে কি এই সরকারের জন্য ব্যাপারটি সহজ হয়ে গেল কিনা বাস্তবায়ন করার জন্য? না, এটা সহজ বা আপনার দুরূহ এটা বিষয় না। বিষয়টা হচ্ছে সংবিধান হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি, এবং এই সংবিধান যখন রচনা করা হয়েছে, এই সংবিধান কোন পরিপ্রেক্ষিতে হয়েছে এবং জনগণের ইচ্ছার প্রতিফলনের উপরেই কিন্তু সংবিধান রচিত হয়েছে। এখন এই সব কিছু অধিকার 7 খতে অধিকার, মানুষের অধিকার কেড়ে নিয়ে গিয়েছিলেন, এবং যে একটা গণভোটের যে বিধান ছিল সেটাকেও কেড়ে নিয়ে গিয়েছিলেন এই সরকার। তো এই সরকার মানে এই আপনার আওয়ামী লীগ সরকার, যে সরকারটি রাতের আধারে পালিয়ে গেলেন আর কি। রাতের আধারে তো না, মানে দিনের বেলায় পালিয়ে গেলেন। এমনি তো ওই যে প্রেসিডেন্ট গেছে রাতের আধারে, আর ইনি গেলেন দিনের বেলায় পালিয়ে চলে গেলেন হেলিকপ্টারে করে। যাই হোক, তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে গণভোটের যে একটা বিধান ছিল সংবিধানে, সেটা তারা যেটা বাতিল করে দিয়েছিলেন সেটা এখন রেস্টোর হয়ে গিয়েছে। সুতরাং জনগণের ইচ্ছার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করবে। জনগণ যদি এটা চায় যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এইভাবেই ফিরে আসবে, তাহলে পরে সেইটার একটা বিষয়। আবার আদালতেরও কিন্তু একটি বিষয় রয়েছে। আমি আগেই বলেছি যে আমরা যে রিভিউ পিটিশনগুলো করেছি, এই রিভিউ পিটিশনের মধ্যে আমরা অনেকগুলো গ্রাউন্ড আমরা উল্লেখ করেছি, কি কি কারণে
এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা থাকা উচিত ছিল বা থাকা আমাদের ছোট বিরতির সময় নষ্ট আমরা করা আবার হয়েছে। আসছি আপনার কাছে। সুতরাং শেষ কথাটা হচ্ছে যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে মানে ইচ্ছার বাইরে কোনো কিছুই করা যাবে না। এদেশে করা আমরা হাসপাতাল একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সালাউদ্দিন, আপনাকে কাছে যাব। নির্বাচন নিয়ে যখন কথা বলছিলাম তখন কিছুদিন আগে কিন্তু প্রধান উপদেষ্টা নির্বাচনে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছেন যে 25-এর শেষ দিকে অথবা 26-এর প্রথম ভাগে নির্বাচনটি হয়ে যাবে। আসলে কি নির্বাচনী ট্রেন্ড চলা শুরু হয়ে গেল তাহলে? দেখেন, আগামী নির্বাচন একটা ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন প্রেক্ষাপটে হবে। সেই পরিস্থিতিগুলো আগে বিবেচনায় নিতে হবে। 3টা মেয়াদ 15 বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের নির্বাচন কিন্তু একটা উৎসব, অন্যরকম একটা উৎসব। তো বাংলাদেশের মানুষ যে 15 বছর যারা ভোট দিতে পারে নাই তাদের জন্যে একটা আনন্দ উৎসব সামনে আছে। কিন্তু সরকার যে মেয়াদ ঘোষণা করেছেন, দেখেন 2026-এর 30শে জুনের মধ্যে বাংলাদেশের এই 30শে জুন আপনি মার্চের পরে এপ্রিল, মে, জুন বাংলাদেশের জন্য প্রাকৃতিক দুর্যোগের মাস। এগুলা ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বৃষ্টি হয়, বর্ষাকাল ইত্যাদি থাকে। তো ফলে এটা আমাদের এটা আনন্দমুখর সময় না। এটা বিবেচনা করতে হবে দেশের মানুষকে যাতে আনন্দমুখর পরিবেশে ভোট দেয়। সেই জন্য নির্বাচনটা শীতকালে মার্চের মধ্যে, ডিসেম্বর থেকে মার্চের মধ্যে করে নেওয়াই উত্তম হবে। যাতে এটা আরেকটি কারণ, যাতে এইবার বেশি সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে যায় এবং জনগণ যেন তার সঠিকভাবে তার মতামতটা প্রদান করতে পারে, এই সুযোগ দিতে হবে। শুধু এটা নির্বাচনের তারিখ ঘোষণা করলে হবে না, এগুলা কিন্তু চিন্তা করতে হবে, সুচিন্তিত চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনি মনে হইলো একটা তারিখ দিয়ে দিলেন, এগুলো খেলা না। হ্যাঁ, তো ফলে আমি আশা করি যে সরকারের মধ্যে, এবং এইটা তো একটা রাজনৈতিক সমাজতার মধ্যে যাবে, একটা আলাপ আলোচনা হবে, ডায়লগ শুরু হবে। যখন সমস্ত সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো পাওয়া যাবে, তখন একটা জাতীয় ঐক্যমত কমিটি হয়েছে, যেই কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়লগ করবে। এই ডায়লগের মধ্যে আমার মনে হয় যে এইসব বিষয় আসলে একটা সুন্দর আনন্দমুখর পরিবেশের সময় যেন নির্বাচনটা। আপনি কি বলবেন? না, আমি সালাউদ্দিন সাহেবের সাথে তো ডিফার করার কোনো বিষয় নাই। তবে কথা আমি যেটা বুঝি সেটা হচ্ছে নির্বাচনী ট্রেন কিন্তু মানে চলার জন্য যে রোড ম্যাপ, এটা কিন্তু সরকার এখনো ঘোষণা করেন নাই। আচ্ছা, যেমন ট্রেন স্টেশনে এসেছে বা আসছে, কিন্তু ট্রেন কিন্তু চলা শুরু করে নাই। সেই চলা শুরু করার জন্য একটা নির্বাচন কিন্তু যে বলে দিলাম কালকে নির্বাচন হবে সেটা না। নির্বাচনের জন্য একটা পরিকল্পনা, একটা রোড ম্যাপ তৈরি করা দরকার। সেই রোড ম্যাপটা কিন্তু আমরা এখনো পাই নাই। তার কারণ জনগণ চায় যে আমার অধিকারটা যে এত বছর যে খর্ব করেছে, যে কারণে লক্ষ লক্ষ মা বোনের কোল খালি হয়েছে, যে কারণে ছাত্র জনতা আন্দোলন করে এই সরকারকে সরিয়েছে, সেই সরকারকে সরানোর পরে আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত হবে। এখন সেই ভোটের জন্য একটা রোড ম্যাপ তৈরি করা দরকার। আমি মনে করি যে নির্বাচন কবে হবে, জুনে হবে না ডিসেম্বরে হবে, প্রধান উপদেষ্টা অবশ্য একটা কথা বলেছেন যে 2025 সালে অথবা 25 সালের পরে আরও 6 মাস হয়তো বৃদ্ধি করা হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় এটাকে রোড ম্যাপ বলা যাবে না। আচ্ছা, নির্বাচনের রোড ম্যাপের জন্য রোড ম্যাপ করতে হলে পরে অনেকগুলো স্তর আছে। যেমন এতদিনের মধ্যে আপনি ভোটার লিস্ট তৈরি করবেন, তারপরে এতদিনের মধ্যে আপনি এই কি বলে এই যে আইডি কার্ডের যে একটা সিস্টেম করেছেন সেই সিস্টেম, তারপরে ভোটটা কিভাবে হবে, জনগণ কিভাবে ভোট দিতে পারবে, এইটার জন্য যে রোড ম্যাপ, এই রোড ম্যাপটা কিন্তু বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার মধ্যে এখনো রয়ে গিয়েছে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বলবেন কি? না, ওই দেন এই নির্বাচন সাধারণত সরকার
একটা সম্ভাব্য তারিখ বলে, আর ওইটা ইলেকশন কমিশন দেয়, সরকারের অধীনে না। এটা তারা ইতিমধ্যে বলে দিয়েছে যে ব্যালট পেপারে ভোট হবে। আর একটা হলো ভোটার তালিকার কাজ সরকারকে আগ্রহী মনে হচ্ছে নির্বাচন 1 বছরের মধ্যে দিয়ে দেওয়ার ব্যাপারে। দিতে হবে, এটা জাতীয় আকাঙ্ক্ষা, তাদের কোনো বিকল্প ব্যবস্থা নাই, জাতীয় আকাঙ্ক্ষা। তারা তো এটা তারা বলতে পারে না যে আমরা নির্বাচন দেব না, বলতে পারে দ্রুত কথা বলছি, দ্রুত দিয়ে না, দেওয়ার ব্যাপারে। দ্রুততম সময়েও যদি বলেন, তারপরেও এখানে তারা বলছে যে আমরা 6টা সংস্কারের ব্যবস্থা করেছি। এই সংস্কারগুলো হয়ে যাওয়ার পরে তাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে না? তো সেই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তো আপনার নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে। এছাড়া তো রোডম্যাপ তারা তৈরি করতে পারবে না। নির্বাচন তো দিতে হবে, এটা আপনিও বোঝেন, আমিও বুঝি, আর যে যারা সরকার চালাচ্ছেন তারাও। আচ্ছা, সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ আওয়ার এক্সট্রার আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি নিউজের সঙ্গে থাকবেন।